আমার বাবা আমার স্কুল জীবনের বান্ধবীকে বিয়ে করেছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আমার বাবা আমার স্কুল জীবনের বান্ধবীকেই বিয়ে করেছে। আমার মা মারা গেছে আজকে 8 বছর, তখন আমার বয়স ছিল 16 বছর। তখন আমার বাবাকে আত্মীয় স্বজনরা সবাই বিয়ে করতে বলেছিল, কিন্তু তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন আমার 16 বছরের একটা মা হারা মেয়ে আছে। এখন যদি আমি আবার সংসার শুরু করি তবে আমার মেয়েটার কষ্ট বহুগুণ বেড়ে যাবে। আমার বাবা ছিলেন আমার কাছে বটবৃক্ষের মতো। মায়ের চলে যাওয়ার পর তিনি নিজের সব ইচ্ছা সব চাওয়া পাওয়া বিসর্জন দিয়ে আমাকে আগলে রেখেছেন। একটিবারের জন্য আমাকে মাতৃত্বের অভাব বুঝতে দেননি। রান্না করা থেকে শুরু করে সব এক হাতে করেছেন তিনি। সেই বাবার বয়স এখন 46 বছর, আমার বয়স এখন 23। 2 বছর আগে বেশ ধুমধাম করেই বাবা আমার বিয়ে দিয়েছেন এক সম্ভ্রান্ত পরিবারে। স্বামী সংসার নিয়ে আমি আমার মতো গুছিয়ে নিয়েছি, কিন্তু আমার সব সময় চিন্তা হতো বাবা একা থাকেন বলে। একাকিত্ব যে মানুষকে কতটা কুরে খায় তা আমি দূর থেকে অনুভব করতে পারতাম। তাই আমি নিজেই কতবার বাবাকে বলেছি, বাবা এবার তো তোমার একজন জীবন সঙ্গীর দরকার, তোমার নিজের জীবনটাও তো একটু গুছিয়ে নেওয়া উচিত। কিন্তু বাবা সবসময় হেসেই উড়িয়ে দিতেন। আজ সকালে বাবার ফোন পেয়ে যখন গ্রামের বাড়িতে এলাম, তখন ড্রয়িং রুমে বসে থাকা মানুষটাকে দেখে আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। নববধূর লাল শাড়িতে যে মেয়েটি মাথায় ঘোমটা দিয়ে বসে আছে সে আর কেউ নয়, রিমা, আমার এক সময়ের স্কুলের বান্ধবী। স্মৃতির পাতাগুলো খুব দ্রুত পেছন দিকে দৌড়াতে লাগলো। ক্লাস 8-এ পড়ার সময় রিমা আর আমি এক বেঞ্চে বসতাম। বেশ চঞ্চল আর মিষ্টি একটা মেয়ে ছিল সে, কিন্তু অভাবের তীব্র করাতে তাদের সংসারটা ছারখার হয়ে যাচ্ছিল। 8ম শ্রেণীর পর আর তার পড়াশোনা এগোয়নি। বাবা মা তাকে জোর করে মাত্র 17 বছর বয়সে এক মাতালের সাথে বিয়ে দিয়েছিল। তার কপালে সুখ লেখা ছিল না। বিয়ের পর থেকে যৌতুকের লোভ আর নেশার টাকা জোগাড় করতে তার উপর চলতো অমানসিক শারীরিক নির্যাতন। অবশেষে সেই নরক যন্ত্রণা সহ্য করতে না পেরে বছর 3 আগে তাদের ডিভোর্স হয়ে যায়। তার বয়স এখন 25 বছর। আজ আমার সেই 25 বছরের ছন্ন ছাড়া বান্ধবীটি আমারই বাবার স্ত্রী। সম্পর্কের এই হিসাব নিকাশ আমি কোনোভাবে মেলাতে পারছি না। বাবা আমাকে ডাকলো, সাইমা। বাবাকে খুব অচেনা অপরাধীর গলায় ডাকতে শুনলাম। বাবার চেহারায় এক অজানা আত্মগ্লানি আর ভয় স্পষ্ট। আমি ধীর পায়ে রিমার সামনে গিয়ে দাঁড়ালাম। রিমা এক সময় আমার কাছে এসে নিজের কষ্টের কথা বলে কাঁদতো, আর আজ সে আমার বাবার পাশে স্ত্রী হিসেবে দাঁড়িয়ে আছে। রিমার চোখ দুটো জলে ছলছল করছে। সে আমার দিকে তাকাতে পারছে না, তার দৃষ্টি থমকে আছে মেঝের দিকে। আমার গলা দিয়ে আওয়াজটা প্রায় বুঝে আসছিল। আমি বললাম, বাবা এটা কি হলো? বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে আমার মাথার উপর হাত রাখার জন্য হাতটা বাড়ালেন, কিন্তু পরক্ষণে কি যেন ভেবে হাতটা গুটিয়ে নিলেন। নিচু গলায় বললেন, মা সাইমা, তোকে না জানিয়ে হুট করে এই কাজটা করে ফেলেছি বলে আমাকে ক্ষমা করে দিস। তুই হয়তো ভাবছিস আমি নিজের বয়সের কথা ভুলে গিয়ে একটা কম বয়সী মেয়েকে বিয়ে করে এনেছি, কিন্তু বিশ্বাস কর পরিস্থিতি আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। আমি কোনো উত্তর না দিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। মাথার ভেতর হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। সমাজ কি বলবে? আত্মীয় স্বজনরা যখন জানবে আমার বাবা আমারই বান্ধবীকে বিয়ে করেছে, তখন তারা কিভাবে তাকাবে আমাদের দিকে? যে বাবাকে আমি ফেরেশতার মতো সম্মান করতাম, তার এই রূপ আমি কিভাবে মেনে নেব? বাবা ড্রয়িং রুমের সোফায় বসে সোজা হয়ে আমার চোখের দিকে তাকালেন। তার চোখে ছিল এক গভীর ক্লান্তি। তিনি বললেন, রিমাদের পরিবারটা একদম নিঃস্ব হয়ে গিয়েছিল মা। ডিভোর্সের পর সমাজ তাকে কিভাবে দেখেছে তা তো তুই জানিসই। তার উপর কিছুদিন আগে তার বাবা মারা যাওয়ার পর কিছু পাষণ্ড লোক এই অসহায় মেয়েটার উপর নজর দিয়েছিল। ওকে প্রায় জোর করে আরেক মাতাল লোক কিনে নেওয়ার চেষ্টা করছিল। মেয়েটা উপায় না পেয়ে আমার কাছে এসে আশ্রয় চায়। আত্মহত্যা করতে চেয়েছিল মেয়েটা। আমি যদি সেদিন ওকে আইনি আর সামাজিকভাবে এই বাড়িতে আশ্রয় না দিতাম, তবে হয়তো কাল সকালে ওর লাশ পাওয়া যেত। বাবার কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল, কিন্তু তাও মনকে বোঝাতে পারছিলাম না। রিমাকে আশ্রয় দেওয়ার জন্য অন্য কোনো উপায় কি ছিল না? বাবাকে কি শেষ পর্যন্ত তাকে বিয়ে করতে হলো? রোদ ঝলমলে সকালটা যেন এক মুহূর্তে মেঘলা হয়ে গেল। রিমা এবার আস্তে করে মাথার ঘুমটাটা একটু সরিয়ে উঠে দাঁড়ালো। ভয়ে ভয়ে আমার দিকে 2 পা এগিয়ে এসে কাপা গলায় বলল, সাইমা, আমাকে তুই অন্যভাবে নিস না রে। আমি তোকে তোর বাবার কাছ থেকে কেড়ে নিতে আসিনি। আমি শুধু বেঁচে থাকার একটা আশ্রয় চেয়েছিলাম। তুই যদি চাস আমি এখনই এই বাড়ি ছেড়ে চলে যাব। রিমার কাপা গলার শব্দগুলো ড্রয়িং রুমের থমথমে বাতাসে যেন মিলিয়ে গেল। তার চোখের কোণ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে রেশমি শাড়ির আঁচলে। যে মেয়েটি এক সময় আমার সাথে এক বেঞ্চে বসে টিফিন ভাগ করে খেত, যে মেয়েটি ভাগ্যের নির্মম পরিহাসে বারবার ছাই হয়ে নিঃশেষ হতে বসেছিল, আজ সে আমারই বাবার আশ্রয়ে একটু মাথা গোজার ঠাঁই খুঁজে পেয়েছে। আমার বুকের ভেতর এক প্রলয়ঙ্কারী ঝড় বয়ে যাচ্ছিল। একদিকে সমাজের অচেনা চোখ আর সম্পর্কের গোলক ধাঁধা, অন্যদিকে বাবার সেই ত্যাগ আর এক অসহায় নারীর জীবনের অস্তিত্ব রক্ষা। আমি কি শুধু লোকলজ্জার ভয়ে সেই বাবাকে বিচারকের কাঠগড়ায় দাঁড় করাবো, যিনি আমার সুখের জন্য নিজের জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো নিঃশব্দে বিসর্জন দিয়েছিলেন? ঠিক তখনই দরজার কাছে পায়ের শব্দ পাওয়া গেল। তাকিয়ে দেখি আমার স্বামী তামিম দাঁড়িয়ে আছে। সেও আমার সাথে গ্রাম ছেড়ে বাবার বাড়িতে এসেছে, কিন্তু ভেতরে পরিস্থিতি থমথমে দেখে হয়তো এতক্ষণ বাইরেই অপেক্ষা করছিল। তামিম ধীরে ধীরে ভেতরে ঢুকলো। ঘরের থমথমে পরিবেশ আর সবার নীরবতা এক মুহূর্তে তাকে পুরো বিষয়টা বুঝিয়ে দিল। সে গিয়ে প্রথমে আমার বাবার হাত দুটি শক্ত করে চেপে ধরলো আর বলল,
বাবা, আপনি নিজেকে অপরাধী ভাবছেন কেন? তামিমের শান্ত ও গম্ভীর কণ্ঠে ড্রয়িং রুমের নীরবতা ভেঙে গেল। বাবা চোখ তুলে তাকালেন, তার চোখে তখনও দ্বিধা আর আত্মগ্লানির ছাপ। তামিম বাবার দিকে তাকিয়ে খুব নরম গলায় বলতে লাগলো, সাইমা আর আমি যখন ঢাকা চলে যাই তখন এই বিশাল বাড়িটায় আপনি একা থাকতেন। একা থাকা যে কতটা কঠিন তা দূর থেকে আমরা বুঝতে পারি, কিন্তু অনুভব করতে পারি না। যদি আপনার শরীর খারাপ হয়, হুট করে একটা বিপদ আপদ হয়, তখন আপনাকে এক কাপ পানি তুলে দেওয়ার মতো লোক কে ছিল বলুন? সাইমা তো এখন তার নিজের সংসার নিয়ে ব্যস্ত, সে তো চাইলেও 24 ঘন্টা আপনার পাশে থাকতে পারবে না। তামিম এবার আমার দিকে ফিরে তাকালো, তার চোখে ছিল এক গভীর বোধগম্যতা। সে আমার কাঁধে হাত রেখে বলল, সাইমা, আবেগ আর সমাজের কথা ভেবে জীবন চলে না। তোমার বাবা একসময় তোমার কথা চিন্তা করে নিজের পুরো যৌবন একাকিত্বে কাটিয়ে দিয়েছেন, আর আজ তিনি শুধু নিজের সঙ্গী খুঁজে নেননি, একটা মেয়েকে সুনিশ্চিত মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচার আশ্রয় দিয়েছেন। একজন পুরুষ তার বয়সের এই পর্যায়ে এসে জীবন সঙ্গী নির্বাচন করতেই পারেন, এতে কোনো ধর্ম বা আইনের ভুল নেই। তবে সমাজ কি বলবে সেই ভয়ে যদি আমরা বাবার এই মানবিক আর সঠিক সিদ্ধান্তটাকে মেনে না নেই, তবে সন্তান হিসেবে আমরা ছোট হয়ে যাব। তামিমের কথাগুলো যেন মেঘলা আকাশে এক চিতে রোদ এনে দিল। আমার মনের ভেতরে জমা হওয়া সব অনিশ্চয়তা আর ক্ষোভ এক মুহূর্তে বাষ্প হয়ে উড়ে গেল। তামিম ঠিকই বলেছে, যে বাবা সারা জীবন বটবৃক্ষের মতো আমাকে ছায়া দিয়ে এসেছেন, আজ তার সিদ্ধান্তের উপর অনাস্থা প্রকাশ করার অধিকার আমার নেই। আমি ধীর পায়ে এগিয়ে গেলাম রিমার দিকে। রিমার শরীর তখন ভয়ে ও লজ্জায় কাঁপছিল। আমি রিমার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিলাম। রিমার চোখ দুটো বড় বড় হয়ে গেল, সে যেন বিশ্বাসই করতে পারছিল না। আমি মৃদু হেসে রিমার চোখের পানি মুছিয়ে দিলাম আর বললাম, বাড়ি ছেড়ে কোথায় যাবি তুই? স্কুল জীবনে তুই আমার ভালো বান্ধবী ছিলে, আর আজ থেকে তুই এই বাড়ির গৃহলক্ষ্মী। তোকে পর ভাবার কোনো সুযোগ নেই। রিমা আর নিজেকে ধরে রাখতে পারলো না, আমাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। সে কান্নার মধ্যে ছিল এক বেঁচে যাওয়ার অদ্ভুত স্বস্তি। আমি এবার বাবার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলাম। বাবার হাত দুটো নিজের মাথায় তুলে নিয়ে বললাম, আমাকে ক্ষমা করে দিও বাবা, আমি এক মুহূর্তের জন্য ভুল ভেবেছিলাম। তুমি সারা জীবন আমাদের জন্য শুধু ত্যাগই করে গেছো। আজ তোমার এই নতুন সূচনায় আমি তোমার পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। বাবার চোখের কোণে জমানো জলের বিন্দুটি এবার মুক্তোর মতো গড়িয়ে পড়লো। তবে এটা আর ভয় বা আত্মগ্লানির ছিল না, সেটা ছিল এক পরম তৃপ্তি আর শান্তির জল। তিনি হাত বাড়িয়ে আমার আর রিমার মাথায় হাত রাখলেন। সম্পর্কের নাম হয়তো বদলে গেছে, কিন্তু ভালোবাসার বাঁধনটা রয়ে গেছে আগের মতোই শক্ত আর গাঢ়। এই গল্পটি এখানেই শেষ। সম্পূর্ণ গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।